হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো। অনেকদিন ধরে ভাবছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের নিয়ে একটা ভিডিও বানাবো, অবশেষে বানিয়েই ফেললাম। তথ্যগুলো যদি তোমাদের কাজে লাগে তাহলে আমার ভালো লাগবে। তো আসো বন্ধুরা, আলোচনা করা যাক আজকের ভিডিও, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। তার কার্যকালের মেয়াদ ছিল 1947 সালের 15ই আগস্ট থেকে 27শে মে 1964 সাল পর্যন্ত। টানা 17 বছর তিনি প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। তাকে আধুনিক ভারতের নির্মাতা বলা হয়। তার সময়কালে ভারত পাকিস্তান ও চীন ভারতের যুদ্ধ হয়েছিল। ভারত পাকিস্তানের শান্তি ও মৈত্রীর পূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষর করেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হল ভারত সন্ধানে, বিশ্ব ইতিহাসের কিছু চিত্র, আত্মচরিত। এছাড়া মেয়ে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিপত্রের সংকলন এ লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার আধুনিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রধানমন্ত্রী থাকাকালীন জওহরলাল নেহেরুর মৃত্যু হলে পরবর্তী ভারতের প্রথম কার্যকরী প্রধানমন্ত্রী হন গুলজারিলাল নন্দা। তার কার্যকালের মেয়াদ ছিল 27শে মে 1964 থেকে 9ই জুন 1964, অর্থাৎ মাত্র 13 দিন। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। তিনি 9ই জুন 1964 থেকে 11ই জানুয়ারি 1966 পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বভার সামলান। 1965 সালে ইঙ্গো পাক যুদ্ধ বা দ্বিতীয় ভারত পাকিস্তানের যুদ্ধের নায়ক ছিলেন তিনি। তার বিখ্যাত স্লোগান জয় জওয়ান জয় কিষান এই যুদ্ধের সময় খুব জনপ্রিয় ছিল। 1966 সালের 10ই জানুয়ারি তাশখন্দে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয় এবং ঠিক তার পরদিন লাল বাহাদুর শাস্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়। এই মৃত্যু যাতে ভারত পাক শান্তি চুক্তির ওপর কোনো রকম ব্যাঘাত না আসে সে কারণে বলা হয় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু পরবর্তীকালে সিআইএ অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্সি এজেন্সি বেশ কিছু এভিডেন্স দেখিয়ে প্রমাণ করে যে শাস্ত্রীকে যুদ্ধবিরতি চুক্তির পর পাক গোয়েন্দারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বারের জন্য গুলজারিলাল নন্দাকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকালের মেয়াদ ছিল 11ই জানুয়ারি 1966 থেকে 24শে জানুয়ারি 1966। এরপর ভারতের তৃতীয় ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী। প্রথমবারের জন্য তার কার্যকালের মেয়াদ ছিল 24শে জানুয়ারি 1966 থেকে 24শে মার্চ 1977 এবং দ্বিতীয়বারের জন্য তিনি আবার যখন প্রধানমন্ত্রী হন তখন তার কার্যকালের মেয়াদ 14ই জানুয়ারি 1980 থেকে 31শে অক্টোবর 1984-তে নিজের দেহরক্ষীর হাতে নিহত হওয়ার আগে পর্যন্ত। তিনি ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কন্যা। জওহরলাল নেহেরুর পর তিনি ভারতের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তিনি 15 বছর ভারতের প্রধানমন্ত্রিত্ব করেন। শান্তিনিকেতনে বসবাসকালে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাম রেখেছিলেন প্রিয়দর্শিনী। প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধী পরিচিত ছিলেন রাজনীতির ক্ষেত্রে তার আপোষহীন মনোভাব এবং ক্ষমতার অভূতপূর্ব কেন্দ্রীকরণের জন্য। পূর্ব পাকিস্তানের স্বাধীনতা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের সমর্থনে তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশকে সহায়তা করেন এবং এই যুদ্ধে বাংলাদেশ জয়লাভ করে। কথিত আছে এই সময় বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী তাকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন। ইন্দিরা গান্ধীর সময়ই ভারত প্রথম পরমাণু পরীক্ষা চালায় পোখরানে। দিনটা ছিল 1974 সালের 18ই মে। এই পরীক্ষার কোড নাম ছিল স্মাইলিং বুদ্ধ। 1969 সালে 14টি ব্যাংক তিনি জাতীয়করণ করেন। বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ও বিপ্লবের প্রচেষ্টার কথা উল্লেখ করে ইন্দিরা গান্ধী 1975 থেকে 1977 সাল পর্যন্ত দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। এই সময় নাগরিকদের মৌলিক অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছিল। পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে অপারেশন ব্লু স্টার সামরিক অভিযান তার নির্দেশেই হয়। এই কারণেই 1984 সালের 31শে অক্টোবর ইন্দিরা গান্ধী তার নিজের শিখ জাতীয়তাবাদী দেহরক্ষীদের গুলিতে নিহত হন। ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। তিনি 24শে মার্চ 1977 থেকে 28শে জুলাই 1979 পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ অলঙ্কিত করেন। দেশে জরুরি অবস্থা ঘোষণার পরে 1975-এর 26শে জুন শ্রী মোরারজি দেশাইকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জেলবন্দি করে রাখা হয় 1977-এর 18ই জানুয়ারি পর্যন্ত। স্বাধীন আধুনিক ভারতের ইতিহাসে তিনি ছিলেন প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী এবং তিনি প্রথম যে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।
তাকে ভারত ও পাকিস্তানের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছিল। তিনি ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন এবং পাকিস্তানের সর্বোচ্চ সম্মান নিশান-ই পাকিস্তান এ ভূষিত হন। ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন চৌধুরী চরণ সিং। তার কার্যকালের মেয়াদ ছিল 28 জুলাই 1979 থেকে 14 জানুয়ারি 1980, অর্থাৎ খুব অল্প সময়ের জন্যই তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ছিলেন কৃষক দরদি প্রধানমন্ত্রী। কম্পিউটার ব্যবহারের ফলে দেশে বেকারত্ব বৃদ্ধি পেতে পারে, এটা চিন্তা করে তিনি অর্থমন্ত্রকে কোনো কম্পিউটার ব্যবহার করতে দেননি। ইন্দিরা নেহেরু ও ফিরোজ গান্ধীর জ্যেষ্ঠ পুত্র রাজীব গান্ধী ছিলেন ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী। 1984 সালের 31 অক্টোবর মা ইন্দিরা গান্ধীর মৃত্যু হলে মাত্র 40 বছর বয়সে তিনি দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করেন। তিনি 31 অক্টোবর 1984 থেকে 10 ডিসেম্বর 1989 পর্যন্ত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। 1984 সালে তার নেতৃত্বে কংগ্রেস সংসদের 542টি আসনের মধ্যে 411টি আসনে জয়লাভ করে, যা ছিল ভারতীয় সংসদের ইতিহাসে সর্বকালের রেকর্ড। নাগরিকদের ভোটদানের অধিকার 21 থেকে কমিয়ে 18 করেছিলেন তিনি। এর জন্য সংবিধান সংশোধন করতে হয়েছিল। তিনি আসাম, মিজোরাম, পাঞ্জাব চুক্তি এছাড়া শ্রীলঙ্কায় শান্তি বাহিনী পাঠিয়েছিলেন। তিনি জহর রোজগার যোজনার সূচনা করেছিলেন। ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 1991 সালের 21 মে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের শ্রী পেরাম্বুদুরে এক আত্মঘাতী বোমার বিস্ফোরণে নিহত হন। রাজীব গান্ধীকে হত্যা করেন তেনুমঝি রাজারত্নম নামে লিবারেশন টাইগার্স অব তামিল ইলাম বা এলটিটির এক সদস্য। তেনুমঝি রাজারত্নমের অপর নাম ছিল ধানু। পরবর্তীকালে আত্মঘাতী বোমার প্রকৃত নাম জানা যায়, তা হলো গায়ত্রী। ভারতের ইতিহাসে এই ঘটনা রাজীব গান্ধী হত্যাকাণ্ড নামে পরিচিত। ভারতের সপ্তম প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিংহ, তিনি ভিপি সিং নামে পরিচিত। তিনি 2 ডিসেম্বর 1989 থেকে 10 নভেম্বর 1990 পর্যন্ত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের অষ্টম প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রশেখর। 10 নভেম্বর 1990 থেকে 21 জুন 1991 পর্যন্ত তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। 1977 থেকে 1988 পর্যন্ত তিনি ছিলেন জনতা দলের সভাপতি। মতাদর্শ ও সামাজিক পরিবর্তনের রাজনীতিতে তিনি বিশ্বাসী ছিলেন। জরুরি অবস্থার সময় কারারুদ্ধ থাকাকালীন তিনি হিন্দিতে একটি রোজনামচা লিখতেন। পরে মেরি জেল ডায়েরি নামে তা প্রকাশিত হয়। রাজনীতি সম্পর্কে তার গভীর চিন্তাভাবনা তাকে শ্রী জয়প্রকাশ নারায়ণের সান্নিধ্যে এনে দিয়েছিল। ভারতের নবম প্রধানমন্ত্রী PV নরসিংহ রাও। তার পুরো নাম পামুলাপতি ভেঙ্কট নরসিংহ রাও। তিনি 21 জুন 1991 থেকে 16 মে 1996 পর্যন্ত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি জাতীয় নিরাপত্তা ও আর্থিক সংস্কারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। মুক্ত বাজার ধারণার প্রবর্তন করে তিনি ভারতকে দেউলিয়া রাষ্ট্রে পরিণত হওয়ার হাত থেকে রক্ষা করেন। তাকে আধুনিক ভারতের চাণক্য বলা হয়। তিনি ছিলেন নেহেরু গান্ধী পরিবারের বাইরে প্রথম ব্যক্তি যিনি একটানা 5 বছর প্রধানমন্ত্রী হিসেবে নিজ দায়িত্ব পালন করেন। ডক্টর মনমোহন সিংহ তার সময় অর্থমন্ত্রী ছিলেন, যিনি পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রী হন। ভারতের দশম প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। 1996 সালে তিনি প্রথমবারের মতো মাত্র 13 দিনের জন্য প্রধানমন্ত্রী হন। এরপর 19 মার্চ 1998 থেকে 22 মে 2004 পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কিত করেন। তিনি প্রথম ব্যক্তি যিনি ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেসের বাইরে থেকে পূর্ণ মেয়াদের ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন। তিনি ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তার সময় 1998 সালে পোখরানে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানো হয়। তার সময়ই 1999 সালে পাকিস্তানের সাথে ভারতের কার্গিল যুদ্ধ হয়েছিল। তিনি প্রথম ব্যক্তি যিনি 1977 সালে হিন্দিতে জাতিসংঘের সাধারণ সভায় ভাষণ দিয়েছিলেন। তার সময়ই 2001 সালের 13 ডিসেম্বর সংসদ হামলা হয়েছিল। 2005 সালের ডিসেম্বর মাসে বাজপেয়ী সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন। ভারতের 11তম প্রধানমন্ত্রী ছিলেন HD দেবগৌড়া। পুরো নাম হারাদেনাহাল্লি দোদ্দে গৌড়া দেবগৌড়া। তার কার্যকালের মেয়াদ ছিল 1 জুন 1996 থেকে 21 এপ্রিল 1997 পর্যন্ত। অকংগ্রেস, অবিজেপি এবং আঞ্চলিক দলগুলিকে নিয়ে গঠিত তৃতীয় ফ্রন্টের নেতা হিসেবে শ্রী দেবগৌড়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। ভারতের দ্বাদশতম প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল, যিনি IK গুজরাল নামে বেশি পরিচিত। তার কার্যকালের মেয়াদ ছিল 21 এপ্রিল 1997 থেকে 19 মার্চ
পাঞ্জাবের এক স্বাধীনতা সংগ্রামী পরিবারে তার জন্ম। তার পিতামাতা উভয়ই ছিলেন স্বাধীনতা সংগ্রামী। মাত্র 11 বছর বয়সে 1931 সালে তিনিও স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন এবং গ্রেপ্তার হন। ঝিলাম শহরে কিশোরদের নিয়ে আন্দোলন গড়ে তোলার জন্য তিনি পুলিশের হাতে প্রহৃত হয়েছিলেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি জেলবন্দী হন। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি কেন্দ্রীয় সরকারের যে সমস্ত মন্ত্রকের দায়িত্বে ছিলেন সেগুলি হলো যোগাযোগ এবং সংসদীয় দপ্তরের মন্ত্রী, তথ্য সম্প্রচার এবং যোগাযোগ দপ্তরের মন্ত্রী, কর্মসংস্থান এবং আবাসন মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী। ভারতের প্রথম শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী এবং একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং ছিলেন ভারতের 13তম প্রধানমন্ত্রী। 22শে মে 2004 থেকে 26শে মে 2014 পর্যন্ত তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। 1982 থেকে 1985 সাল পর্যন্ত তিনি ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর। 1985 থেকে 1987 অর্থাৎ এই 2 বছর তিনি ছিলেন ভারতের যোজনা কমিশনের সহ অধ্যক্ষ। 1991 থেকে 1996 সাল পর্যন্ত তিনি ছিলেন ভারতের অর্থমন্ত্রী। আধুনিক ভারতের নতুন শিল্পনীতি অর্থাৎ 1991 সালের নতুন শিল্পনীতির প্রবর্তক তিনি। শিল্পক্ষেত্রে লাইসেন্স প্রথা তুলে দিয়ে তিনি উন্মুক্ত বাণিজ্যের সূচনা করেছিলেন। তাকে ভারতবর্ষের অর্থনীতির রক্ষাকর্তা বলা যায়। ভারতের চতুর্দশ ও বর্তমান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। পুরো নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ 2014 সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর মোদী 2014 সালের 26শে মে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সাফল্যের সাথে প্রথম 5 বছর দেশ চালানোর পর 2019-এর নির্বাচনে পুনরায় এনডিএ জয় হওয়ার পর তিনি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী যার জন্ম ভারতের স্বাধীনতা লাভের পর। 2001 সালে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং পরপর 4 বার মুখ্যমন্ত্রী হয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তার যোগ্য নেতৃত্বে গুজরাট অনেক সমৃদ্ধ হয়ে ওঠে। নরেন্দ্র মোদী এমন একজন জননেতা যিনি জনগণের সমস্যা নিরসনে এবং তাদের মঙ্গলের জন্য নিজেকে নিবেদিত করে রেখেছিলেন। মানুষের মধ্যে থাকা, তাদের দুঃখ কষ্টের অংশীদার হওয়া, তাদের কষ্টের লাঘব করা, তার কাছে এর চেয়ে সন্তোষজনক আর কিছু নেই। তিনি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। এই মাধ্যমের বেশ কয়েকটি মঞ্চ যেমন ফেসবুক, টুইটার, গুগল, ইনস্টাগ্রাম, সাউন্ড ক্লাউড, লিঙ্কডইন এবং অন্যান্য আরও কয়েকটি মাধ্যমও তিনি ব্যবহার করেন। তার কিছু উল্লেখযোগ্য কাজ হলো মেক ইন ইন্ডিয়া। পণ্য উৎপাদনে বিদেশি কোম্পানিদের উৎসাহিত করার জন্য 2014-তে তিনি এই প্রকল্প চালু করেছিলেন। এর উদ্দেশ্য ছিল উৎপাদন সেক্টরে বৃদ্ধির হার বাড়ানো। তার আরেকটি উল্লেখযোগ্য কাজ হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই যোজনা অনুসারে দরিদ্র মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হয়। জ্বালানি মূল্যের ক্ষেত্রে এই সরকার ডিজেল মূল্যকে নিয়ন্ত্রণমুক্ত করেছিলেন। 2015 সালের মার্চ মাসে তিনি এলপিজি ব্যবহারকারীদের স্বেচ্ছায় এলপিজি ভর্তুকি ত্যাগ করতে উৎসাহিত করেছিলেন এবং 1 বছরে প্রায় 1 কোটি মানুষ স্বেচ্ছায় এলপিজি ভর্তুকি ত্যাগ করেন। 2015 সালে মোদী সরকার বুলেট ট্রেন তৈরির জন্য জাপানের সঙ্গে চুক্তি করেছিলেন। ক্রমবর্ধমান দুর্নীতি এবং কালো টাকা সমস্যার সমাধানের জন্য তার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল নোট বাতিলের সিদ্ধান্ত। 2016 সালের 8ই নভেম্বর মাঝরাত থেকে 500 এবং 1000 টাকার নোটগুলি বাতিল করে দেন। এর পরিবর্তে নতুন 500 এবং 2000 টাকার নোটের প্রচলন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালের 25শে জুন 100টি স্মার্ট সিটি গড়ে তোলার এক প্রকল্প শুরু করেছিলেন। 2019-এর মধ্যে কমপক্ষে 2500টি স্মার্ট ভিলেজ গড়ে তোলার কথা তিনি বলেন। এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রকল্পটি তিনি শুরু করেছিলেন 2015-র 25শে জুন। তার আরেকটি উল্লেখযোগ্য কাজ স্বচ্ছ ভারত অভিযান। 2014 সালের 2রা অক্টোবর নতুন দিল্লির রাজঘাট সমাধি পরিষদ থেকে এই প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা করেছিলেন। মোদী তার প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্ক নেতাদের আমন্ত্রণ করেছিলেন, যা ভারতের ইতিহাসে প্রথম। পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে নো ফার্স্ট ইউজ নীতির কথা তিনি বলেন। কাশী বিশ্বনাথ এবং মহাকাল করিডোর তিনি নির্মাণ করেছিলেন। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির ও গঙ্গা নদীর মধ্যে সংযোগ ঘটাতে তিনি এক প্রশস্ত করিডোর প্রকল্প শুরু করেছিলেন 2019-এর 8ই মার্চ। নাগরিকত্ব সংশোধন আইন 2019-এর ক্ষেত্রে বলা যায় 2019-এর 8ই জানুয়ারি সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় নাগরিকত্ব সংশোধন আইন পাশ হয়। এর দ্বারা 2014-র আগে 3 অমুসলিম দেশ অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা অমুসলিম অভিবাসকদের বাসস্থান এবং নাগরিকত্ব প্রদান করা হবে বলে বলা হয়। এর মধ্যে অন্তর্গত ছিল হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এবং পার্সি সম্প্রদায়। এই বিলে মুসলিম অভিবাসকদের অন্তর্ভুক্ত করা হয়নি।
2019-এর 6ই আগস্ট ভারতের সর্বোচ্চ আদালত অযোধ্যায় রাম মন্দির তৈরি করার প্রস্তাব পাশ করেছিল। 2024-এর 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন রাম মন্দির। আমরা সবাই কোভিড 2019-এর সঙ্গে পরিচিত। 2019-এর ডিসেম্বর মাসে চীনে এই ভাইরাস প্রথম শনাক্ত হয় এবং পরবর্তীকালে 2020 সালে করোনা ব্যাধিটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং বিশ্ব মহামারীর রূপ নেয়। এই মহামারীর দ্বিতীয় ঢেউয়ের সময় মোদী সরকার টিকার জন্য এক নতুন নীতি চালু করেছিলেন। 72 কোটি মানুষকে বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এবং এর ফলে প্রায় 42 লক্ষ মানুষের প্রাণ বেঁচেছিল। জম্মু কাশ্মীর নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন মোদী সরকার। 2019 সালের 5ই আগস্ট বাতিল করা হয় সংবিধানের 370 ধারা। রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। অঞ্চল দুটি জম্মু কাশ্মীর এবং লাদাখ। 2024-এর লোকসভা নির্বাচনে জিতে তিনি তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।